আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অ্যাডমিশন সময় এসে একটা অধ্যায় আমরা কিভাবে শেষ করব বা কিভাবে শেষ করলে আমরা বুঝতে পারবো যে আমাদের এই অধ্যায়ের উপর অনেক ভালো প্রস্তুতি হয়েছে। কারণ দেখা যায় অ্যাডমিশন সময় এসে তোমাদেরকে প্রায় পাহাড় সম পরিমাণ বই দেওয়া হয়। তুমি যে অ্যাডমিশন কোচিং এ ভর্তি হবা সেখান থেকে দেখবে তোমাকে 15-20টার মতো বই দিছে, কোশ্চেন ব্যাংক দিছে। এরপরে তোমার মেইন বই তো আছেই, এরপরে তোমার সহায়ক বই হিসেবে আরো বই কেনো। তো সবকিছু মিলে তোমরাই কনফিউজড হয়ে যাও বা বুঝতে পারো না যে কিভাবে অধ্যায়টা শেষ করবো বা কোন কোন বইয়ের সাহায্যে তুমি অধ্যায়টা শেষ করবা। তো আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। তো আমি প্রথমে তোমাদেরকে ধাপে ধাপে এই দেখাই দিব যে একটা অধ্যায় যখন তুমি শুরু করবা তখন কিভাবে তুমি সিরিয়াল ওয়াইজ যাবা। তো সর্বপ্রথম যে তুমি যেটা করবা সেটা হলো যে মেইন বই পড়বা। মেইন বই যেটা তুমি এইচএসসি তে পড়ছো, প্লাস হলো লেকচার। লেকচার ভাইয়া কার? এই যে কোচিং সেন্টার বা তোমরা অনলাইনে যেসব ভাইয়াদের কাছে পড়ো, দেখবা তারা কিন্তু তোমাদের প্রত্যেকটা ক্লাসের পর একটা করে স্লাইড দিয়ে দেয়। আমি ওটার কথা বলতেছি। তো এই দুইটা জিনিস আমরা একসাথে কম্বাইন করে পড়বো। এবং কিভাবে পড়বো? টাইপ ওয়াইজ। টাইপ ওয়াইজ। টাইপ ওয়াইজ কেন ভাইয়া? দেখো, তুমি যদি যে কোনো, আমি রেফারেন্স স্বরূপ বলতেছি, উদ্ভাসের কোশ্চেন ব্যাংক দেখো বা কনসেপ্ট বুক দেখো, অথবা তুমি যে ভাইয়ের কাছে ক্লাস করবে সেই ভাইয়াও দেখবা যে সর্বপ্রথমে সে যে কোনো অধ্যায়ে দেখবার আগে টাইপ লিখবে, যেটা কোন টাইপ। কারণ অ্যাডমিশন প্রিপারেশন নিতে গেলে তোমাকে টাইপ ওয়াইজ ভাবে পড়তে হবে। কিন্তু মেইন বই কিন্তু সেই টাইপগুলো কিন্তু লেখা থাকে না। মেইন বই থেকে তোমাকে খুঁজতে হবে সেই টাইপগুলো। আছে মেইন বই কিন্তু সবগুলো থাকে, বাট তোমাকে ওই লেকচারে যে টাইপটা আছে ওই টাইপের সাথে মেইন বই টাইপটা একসাথে করে পড়তে হবে। এখন দেখো মেইন বই তুমি কিভাবে পড়বা। সর্বপ্রথম মেইন বই কিন্তু তোমার দাগানো থাকে। তুমি যদি এইচএসসি তে পড়ো তাহলে অবশ্যই দেখবা তোমার ওই যে কোনো অধ্যায়ের কিন্তু দাগানো থাকবে। ওই দাগানো লাইনগুলো তুমি কেন দাগাইছো? কারণ ওইগুলো ইম্পর্টেন্ট। তার মানে তুমি দাগানো লাইনগুলো পড়বা। এরপরে দেখো, ধরো তুমি যে কোনো একটা মেইন বই নিলে, ধরো ফিজিক্স এর কথা বলছি, অবশ্যই কিন্তু সেটার একটা থিওরি বা সূত্র, ফর্মুলা যেগুলো আছে সেগুলো কিন্তু তোমার পড়তে হবে অবশ্যই। তো সূত্র যেগুলো পড়বা সেই সূত্রগুলো পড়ার পরে সেই সূত্রের তোমার সাথে সংশ্লিষ্ট কি কি থাকতে পারে, একক থাকতে পারে, তারপরে তোমার মাত্রা থাকতে পারে, এই জিনিসগুলো দেখবা। একক, মাত্রা। আচ্ছা, এরপরে এই যে সূত্রগুলো আমরা পড়লাম, একক মাত্রা পড়লাম, এরপরে দেখবা এই সূত্রগুলো কিন্তু কিছু এক্সাম্পল থাকে। ওই বোর্ড বইয়ের মধ্যে দেখবে কিছু এক্সাম্পল থাকে, উদাহরণ থাকে, সেই উদাহরণগুলো আমরা পড়বো। সেই উদাহরণগুলো আমরা পড়বো এবং অধ্যায় শেষে দেখবা যে, ধরো ইসাক স্যারের বইয়ের শেষে দেখবা সার সংক্ষেপ থাকে। মানে এক নজরে একটা অধ্যায়ে যত ইম্পর্টেন্ট লাইন আছে সেগুলো কিন্তু দেওয়া থাকে, ওই সার সংক্ষেপ গুলো দেখবে। এবং লাস্টে আছে আমাদের এমসিকিউ। এটা কার? অনুশীলনী এমসিকিউ। তো দেখা যাচ্ছে যে আমাদের মেইন বই কি কি জিনিস, তোমাকে দাগানো লাইনগুলো যেগুলো তুমি দাগাইছো এইচএসসি তে সেগুলো পড়তে হবে। তারপর প্রত্যেকটা সূত্র তোমাকে তো মুখস্থ থাকতে হবে। সূত্রের কোন কোন তোমার চলকগুলো কি কি প্রকাশ করতেছে এই জিনিসগুলো তোমার জানতে হবে। তারপর সূত্র থেকে তোমার একক মাত্রা নির্ণয় শিখতে হবে। এরপরে এই সূত্রের বেস করে যতগুলো উদাহরণ আছে, এক্সাম্পল আছে, সেগুলো তোমরা পড়বা। এবং যেহেতু আমি এখানে ভার্সিটি নিয়ে কথা বলতেছি, এটা কিন্তু ভার্সিটি অথবা ঢাবি ক। তো উদাহরণগুলোর মধ্যে যেগুলো ইজি আছে প্লাস এমসিকিউ তে আসার মতো সেগুলো শুধু দেখবা। দেখবা অনেকগুলো আছে যেগুলো অনেক বড়, কয়েক স্টেপ করে অঙ্কগুলো সলভ করতে হয়, সেগুলো হলো ইঞ্জিনিয়ারিং এর জন্য, সেগুলো কিন্তু ভার্সিটির জন্য না। এমনকি সেগুলো ঢাবি কতে যে রেট আছে সেখানেও কিন্তু আসবে না। তো সেই জিনিসগুলো তোমরা স্কিপ করবা, সম্পূর্ণ স্কিপ করবা। ওকে? তো এইভাবে তোমরা মেইন বইটা পড়বা আগে। এখন মেইন বইটা আগে পড়বা না, এক্স্যাক্টলি দুইটা একসাথে পড়বা, প্যারালাল। লেকচার এবং মেইন বই, তুমি লেকচারের টাইপটাকে দেখবা, মেইন বই থেকে ওই টাইপটা খুঁজে বের করবা, তারপরে ওই টাইপের যা যা আছে এই জিনিসগুলো পড়ে নেবা। এমসিকিউটা আছে যে অনুশীলনী এমসিকিউ, এটা একদম শেষে গিয়ে একসাথে পড়বা, কারণ এমসিকিউ তো টাইপ খোঁজা সম্ভব না। তোমরা কি একদম লাস্টে গিয়ে এমসিকিউটা সলভ করবা, বাট বাকিগুলো তোমরা একদম টাইপ ওয়াইজলি করবা। এবং এই যে তোমাকে ভাইয়া লেকচার দিল, দেখবা যে এই লেকচারের মধ্যেই তোমার অনেকগুলো অ্যাডমিশনের কোশ্চেন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। বা আমি একটু কোশ্চেন ব্যাংক লিখি এখানে। তো দেখবা যে তোমরা অনেকে হয়তো বা মনে করতেছে যে ভাই আপনি কোশ্চেন ব্যাংকের কথা কেন বলেনি, কোশ্চেন ব্যাংকটা আমরা একটু পরে সলভ করব।
তোমাকে সর্বপ্রথম আগে এই দুইটা সলভ করতে হবে। এখন তোমাদের মনে হতে পারে যে ভাইয়া তাহলে তো আমাদের লস গেল, আমরা তো কোশ্চেন ব্যাংকের কোনো কোশ্চেনই সলভ করলাম না। এটা একটা তোমাদের সম্পূর্ণ ভুল ধারণা। কারণ তুমি দেখবা তোমার ভাইয়ারা যে লেকচার করাবে তার মধ্যে প্রায় দেখবা 30 থেকে 40% কোশ্চেনই থাকবে হলো তোমার বিগত বছরগুলো কোশ্চেন, এবং ভাইয়ারা সাথে আরো অনেকগুলো কোশ্চেন প্র্যাকটিস করাবে ওই অনুরূপ। ওকে। আবার তুমি যে মেইন বই পড়তেছো, মেইন বইয়ের মধ্যে এক্সাম্পলে দেখবা যে অনেকগুলো কোশ্চেন ব্যাংকের কোশ্চেন থাকে, প্লাস এই যে এমসিকিউ আছে না, এমসিকিউ এর শেষের দিকে দেখবা এখানেও কোশ্চেন ব্যাংক থাকে। তার মানে আলটিমেটলি তুমি যে কোশ্চেন ব্যাংক সলভ করলা না এতক্ষণ, এটা কিন্তু ভুল কথা। তুমি কোশ্চেন ব্যাংক সলভ করছো অলরেডি, কিছুটা এলোমেলো ভাবে, বাট তুমি কিন্তু কোশ্চেন ব্যাংক সলভ করছো। তাহলে এইভাবে তুমি টাইপ ওয়াইজলি মেইন বই এবং লেকচার যেটা তোমার ভাইয়া করাবে বা কোচিং সেন্টার করাবে সেইগুলো প্যারালালি সলভ করবা। এবং তারপরে কেউ যদি এক্সট্রা করে চাও উদ্ভাসের তোমরা কনসেপ্ট বুক যেটা আছে এটা তোমরা সলভ করতে পারো। দেখবা খুব বেশি তোমার নতুন কোনো ইনফরমেশন মুখস্থ করতে হবে না। উদ্ভাসের যে কনসেপ্ট বুক আছে, তুমি যদি মেইন বইয়ের লেকচার পড়ো দেখবে উদ্ভাসের কনসেপ্ট বুকটা তুমি সবগুলো পারতেছো। জাস্ট একবার যদি তোমার একটু দ্বিধাদ্বন্দ্ব থাকে তাহলে তুমি একবার একটু এটা দেখে নিবা, না দেখলেও কোনো সমস্যা নাই, বাট তোমরা দেখলে তোমাদের জন্য ভালো হবে। তুমি যত বেশি প্র্যাকটিস করবে, অ্যাডমিশন মানে তো প্র্যাকটিস, যত বেশি প্র্যাকটিস করবে তোমার জন্য তত ভালো হবে। তো তোমার যখন মেইন বই প্লাস লেকচার পড়া শেষ হবে তারপরে তুমি উদ্ভাসের কনসেপ্ট বুকটা দেখবা, তারপরে গিয়ে তুমি কোশ্চেন ব্যাংকটা সলভ করবা। তো দেখবা তুমি বাজারে কিন্তু অনেকগুলো প্রশ্ন ব্যাংক আছে, ঠিক আছে? তো তার মধ্যে আমি তোমাদেরকে সাজেস্ট করব উদ্ভাসের কোশ্চেন ব্যাংকটা সলভ করার জন্য। তো কারো কাছে যদি না থেকে থাকে তাহলে সে একটু ম্যানেজ করে দিবা। কারণ আমার কাছে মনে হয় উদ্ভাসের কোশ্চেন ব্যাংকটাই বেস্ট, কারণ আমি আমার অ্যাডমিশন টাইমে মানে 2020 সালে আমি নিজে উদ্ভাসের কোশ্চেন ব্যাংকে সলভ করে আসছি। তো উদ্ভাসের কোশ্চেন ব্যাংকে তোমরা যতগুলো টাইপ আছে সবগুলো টাইপই তোমরা কমপ্লিট করে ফেলবা, ঠিক আছে? তাহলে উদ্ভাসেরটা যদি তোমরা কমপ্লিট করে ফেলো তাহলে তোমার এই অধ্যায়ে একটা ভালো প্রিপারেশন নেওয়া শেষ। তারপরে যদি কেউ চাও যে না তোমার মনে হচ্ছে তোমার আরো বেশি প্র্যাকটিস করা দরকার, তাহলে তুমি তখন জয়কুলি অথবা আফতাব সিরিজের যে কোনো একটা সিরিজের বই ফলো করতে পারো, বা ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা ফলো করতে পারো। বাট যদি তোমার মনে হয় যে না এতটুকু ওকে, তাহলে ওকে। এখন ভাইয়া যে এই অধ্যায়টা আমি কতবার রিভিশন দিব? দেখো অ্যাডমিশন টাইমের আগে তোমার এরকম করে মানে যে সিরিয়ালটা আমি সাজাই দিলাম এই সিরিয়ালে এক একটা অধ্যায় মিনিমাম তোমাকে 12 থেকে 15 বার রিভিশন দিতে হবে। 12 থেকে 15 বার মিনিমাম তোমাকে রিভিশন দিতে হবে। তুমি দেখবা তোমার রিভিশন দিতে দিতে বিরক্ত ধরে যাচ্ছে, মনে হবে যে সব বই খাতা একদম ছিঁড়ে ফেলি, একই জিনিস আর কতবার পড়বো, বাট তোমাকে পড়তে হবে। এটাই হলো অ্যাডমিশন। তোমাকে ধৈর্য ধরতে হবে, তোমাকে একই অধ্যায় বারবার পড়তে হবে, একই প্রশ্ন বারবার তোমাকে সলভ করতে হবে। ওকে। তো এখানে আরেকটা জিনিস মাথায় রাখবা, ধরো তুমি যে এইচএসসি এক্সামটা দাও, এইচএসসি এক্সাম এবং অ্যাডমিশন এইটুকুর মধ্যে কিন্তু তোমাকে 4 থেকে 5 মাস একটা সময় দেয়। এই সময়টা কেন দেয় তোমাকে? ধরো অ্যাডমিশন তুমি যদি এইচএসসি পরীক্ষা দাও তখন তোমার আগামীকাল যদি ফিজিক্স পরীক্ষা থাকে তাহলে তুমি কিন্তু 2-3 দিন কিন্তু শুধু ফিজিক্সই প্রিপারেশন নিতে পারো, এরকম কিন্তু হয়। বাট অ্যাডমিশন যখন দিবা, ধরো আগামীকাল তোমার ঢাবি পরীক্ষা, তখন তোমাকে 8টা সাবজেক্ট মাথায় নিয়ে যাইতে হবে। তো এই যে একটা ট্রানজিশন, এই জন্যই কিন্তু তোমাকে 4 থেকে 5 মাস সময় দেওয়া হয়, যে এই 4-5 মাস তুমি যত খুশি প্র্যাকটিস করো, নিজেকে প্রস্তুত করো, একই জিনিস বারবার করে তোমাকে কোশ্চেন সলভ করতে হবে। তো এইভাবে তোমাকে প্রস্তুতি নেওয়ার জন্যই কিন্তু এই সময়টা দিয়ে দেওয়া হয়। তো তোমাকে অবশ্যই এই সময়গুলোতে একটা অধ্যায় মিনিমাম 12 থেকে 15 বার রিভিশন দিতে হবে। ওকে। আজকে পর্যন্তই। যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাতে পারো। আল্লাহ হাফেজ।